আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। আমার হাত ধরে রুমের দিকে রওনা হলেন। নিচতলার দুটো সিঁড়ি পার হতেই আমাকে কোলে তুলে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করলেন। 5 মিনিট পরে চা দিয়ে গেল। চা খাওয়া বাহানা মাত্র। আমি কি বলবো তখন বুঝতে পারছিলাম না। চায়ের কাপে ধোয়া উঠছে। উনি চা খেতে খেতে বললেন, কি খেতে পারছো না? না, গরম। উনি আমার চায়ের কাপে ফু দিতে দিতে আমার গালে উষ্ঠ ডুবিয়ে বললেন, চা খেতে হবে না, চুমো খাও। আমি বড় বড় চোখ করে আবার তাকালাম ওনার দিকে। ওনার ঠোঁটে দুষ্টুমি দেখছি। ঠোঁটের কোণে দুষ্টুমির ছড়াছড়ি নিয়ে বললেন, বার্থডে গিফট দিতে চাও? আমি মাথা নিচু করলাম। উনি আরেক গালে উষ্ঠ ডুবিয়ে বললেন, দিতে চাও না? আমার ঠোঁট জোড়া কাঁপছে লজ্জায়। কম্পিত ঠোঁটে বললাম, দিতে চাই। উনি নেশাভরা কণ্ঠে বললেন, তাহলে তাও। আজ নয়, বাড়ি ফিরে দেব। আজকের মতো এমন নির্জন প্রহর আর পাবে না দেওয়ার জন্য। আজকের প্রহর আপনার, আর পরের প্রহরটা আমি আপনাকে দেব। তাহলে আমাকে অপেক্ষা করতে হবে? জি। তাহলে কি বুঝবো? ভালোবাসো নাকি বাসনা? বাসি। বুকের সাথে শক্তভাবে আলিঙ্গন করে বললেন, বেঁচে থাকার প্রার্থনাতে ইহকাল পরকাল তোমাকেই পাশে চাই। আমি যেন এক জন্মের প্রশান্তি পেলাম ওনার বুকে মাথা গুজে। কত শত আদর আর ভালোবাসায় ভরিয়ে দিলেন। ভালোবাসায় মুখরিত রাতটা আজীবন মনে রাখবো। ঘড়িতে সকাল 9:10। অনবরত ফোন বেজেই চলেছে। ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙলো। চোখ পুরোপুরি খুলতে পারলাম না। ঘুমে চোখ এঁটে ধরেছে। মাথাও কেমন যেন ভারী হয়ে আছে। ভোর রাতে রিসোর্ট থেকে ফিরে ঘুমিয়েছি। রিসোর্টের কথা মনে হতেই মনে পড়ে গেল কাল রাতের ঘটনা। কি সাংঘাতিক লজ্জা করছিল সেই মুহূর্ত। ভেবেই আবারও লজ্জা লাগছে আমার। মুহূর্তের মাঝে ঠোঁট জুড়ে লজ্জা মিশ্রিত হাসির ছড়াছড়ি বয়ে গেল আমার। পাশে তাকিয়ে দেখে উনি উদাম শরীর উপর হয়ে ঘুমাচ্ছেন। একটা হাত আমার পেটের উপর দিয়ে আমাকে আবদ্ধ করে রাখা। এই মানুষটার মাঝে এত আবেগ, এত অনুভূতি, এত রোমান্স আছে বুঝতেই পারিনি। আচ্ছা, এসব না থাকারই বা কারণ কি? এসব থাকাই তো স্বাভাবিক। ওনার প্রফেশনের সাথে জুড়ে দেওয়া ট্যাগ অত্যন্ত সম্মানজনক। উনি একজন লেকচারার, মানে শিক্ষক। শিক্ষক হলেই যে তার মাঝে প্রেম, ভালোবাসা, রোমান্স এসব থাকবে না, এমন তো কোনো নিয়ম নেই। উনি কম বয়সে লেকচারার হয়েছেন, ওনাকে বুড়ো ভাবারও কারণ নেই। ফোনের রিংটন থামছেই না। কি অসহ্য! কি এত সকালে ফোন দিচ্ছে? উনি ঘুম ঘুম কণ্ঠে বললেন, সারা প্লিজ স্টপ দ্য ফোন। বলেই বালিশ টেনে নিয়ে কানের উপর চেপে ধরে ঘুমানোর চেষ্টা করছেন। ওনার ঘুম ঘুম কণ্ঠেও যেন একটা নেশালো ভাব আছে। আমাকে কেমন নেশা ধরিয়ে দিল। কাউকে ভালো লাগলে বুঝি তার সবই ভালো লাগে। ফোনের স্ক্রিনে ভাসছে ছোঁয়ার নাম্বার। ফোন রিসিভ করে বললাম, ডাইনি মহিলা, এত ভোরে কি জন্য ফোন দিচ্ছিস? তোর জন্য আমার সব শেষ হয়ে গেল। এত ভোর? সিরিয়াসলি? তোর এই হারকিপটা জামাইয়ের কি একটা ঘড়িও নেই সারা? শোন, তোর জামাইরা রাস্তায় বসাই দেবো ফটো প্লেট দিয়ে। মানুষ যে চারানা করে দিবে তাই দিয়ে ঘড়ি কিনে দেবো। আবার জামাই নাম বললে কেন সাত সকালে? তোর কোনো টাইম সেন্স নাই, এই জন্য বললাম। 9:30 বাজে আর তুই বলছিস এত ভোর। ওহ, বেজে গেছে না? ওয়েট, এত বেলা করে ঘুমোচ্ছিস কেন? নিশ্চয়ই সারা রাত পড়ালেখা করেছিস। কিরে সারা, তুই তো বিশাল পড়ছিস। এত পরিমাণ বই পড়িস আর আমাদের এসে বলিস কিচ্ছু পড়িনি রে, আমাকে একটু দেখাস। যাই হোক বেবি, এবার কিন্তু তোর মারাত্মক ভালো রেজাল্ট হবে, দেখে নিস। আমি সারা রাত বই পড়েছি। তাছাড়া কি, একজন বিবাহিত মেয়ে কি করে বোঝো না? সমস্যা কি? তোর জামাই তো আনরোমান্টিক। তোকে তো আর ডিস্টার্ব করে না। একটা চুমু দিয়েছে এখনো? আল্লাহর ওয়াস্তে আর আনরোমান্টিক কইস না। আমি মাফ চাই। ফোন দিছিস কেন তাই বল। দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়। কাল পরীক্ষা, আজ কই যাব? পরীক্ষা তো কি, এত পরে কি হবে? যাবি কই? আমি আর তন্ময় ঘুরতে যাব। বাসায় বলেছে তোর সাথে ঘুরতে যাচ্ছি। এখন তুই না গেলে হবে? বাহ, আমার নাম ভাঙিয়ে আর কতকাল খাবি তুই? না জানি কবে তোর ফ্যামিলি থেকে আমার জুতা মারে। তুই রেডি হয়ে নে আগে। না ছোঁয়া, প্লিজ রাগ করিস না, আমার শরীর ভালো লাগছে না। তাছাড়া আজ একটা বিশেষ দিন, আমি যেতে পারবো না। বিশেষ দিন কিসের? কিছু না, তুই যা ঘুরে আয়। শোন, বাই এনি চান্স আমার বাসা থেকে যদি তোকে ফোন দেয় তাহলে বলবি আমি তোর পাশে আছি। ওকে? ওকে। বিছানা ছেড়ে উঠতেই চোখ গেল তন্ময়ের দেওয়া ফটো ফ্রেমের দিকে। দুঠোঁটে মৃদু হাসি চলে এলো। কাল যে ওনার বুকে মাথা রেখে দুজনের জলাশয়ে পা ডুবিয়েছিলাম সেই ছবি। উনি কি কাল রাতে ওই রিসোর্ট থেকে ছবি প্রিন্ট করিয়ে এনেছেন? কি দারুণ লাগছে দেখতে। বিশেষ করে ওনাকে বেশি সুন্দর লাগছে। উনি অনিমেষ চেয়ে আছেন আমার মুখশ্রীতে। ছবিতে হাত বুলিয়ে ঠোঁট ছুঁয়ে দিলাম। ওনাকে এত কিউট লাগছে, একটা চুমো না দিলেই নয়। ব্রাশ করে ফ্রেশ হয়ে বাইরে গেলাম। শাশুড়ির ভাতিজি জিনাত এসেছে। দুজনে বসে কি সমালোচনা করছে জানি না। গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জিনাত। শাশুড়ি নিচে বসে বড় একটা গামলায় চাল নিয়ে নাড়াচাড়া করছেন। সাইডেই দাদু বসে আছেন। দাদুর খুব কাশি হয়েছে। তরিনি যে ভরে উঠে আগে কার কি সমস্যা সেটা দেখবে। ইস, উচিত ছিল দাদুর জন্য আদা চা বানানো। রোশন স্যারও আদা চা ছাড়া খান না। আজ থেকে ওনার খুব যত্ন নিতে হবে। সারাদিন পরিশ্রম করে বাসায় আসেন, নিজের চা নিজেই করে খাচ্ছেন। আমাকে কখনো বলেনও না। নিজের কাপড় নিজে ধুয়ে নেন। আমারও উচিত ওনার সেবা যত্ন করা। শাশুড়ি ঠিকভাবে রান্না করেন না। উনি বেশিরভাগ টাইমে বাইরে খাচ্ছেন, আবার আমার জন্য খাবার নিয়ে আসছেন।
এতে ভালোর ভালো কিছুই হচ্ছে না। আজ থেকে রান্নার দিকে খেয়াল দিতে হবে। আমি কিচেনের দিকে গেলাম। গ্যাসে পানি গরম করতে দিয়ে বাইরে এসে দাঁড়ালাম। দাদু বারান্দায় বসে কাশছেন। কফ বাইরে ফেলতে গিয়ে বারান্দায় পড়ে গেল। জিনাত নাক সিটকে বলল, ছি, পরিবেশই নষ্ট। এভাবে কেউ ফ্লোরে কফ ফেলে? ফুপ্পি, এসব সহ্য করো কিভাবে? চোখের সামনে এসব কিন্তু সহ্য করা যায় না। হাউ ডিসগাস্টিং। আমি কতদিন ভাত খেতে পারবো না তার ঠিক নেই, দেখেই বমি পাচ্ছে আমার। শাশুড়ি দাদুর দিকে তাকিয়ে বেশ বিরক্তির সাথে বললেন, আচ্ছা বাবা, আপনার কি কোনো আক্কেল নেই? এত দামি ঘর বাড়িতে আপনি এসব কিভাবে ফেলেন? এটা কি আপনার আগের কালের মাটির ঘর? আপনার জন্য বাড়ির পরিবেশই নষ্ট। দুনিয়ায় আরো বুড়ো মানুষ আছে, কেউ আপনার মতো পিশাচ না। জিনাত আরো বেশি মুখ সিটকে বলল, ফুপি, ওনার আয়ু আছে বলতে হয়। ওনার বয়সী কেউ বেঁচে নেই। দাদু থেকে আরো অনেক কম বয়সী মানুষ কিন্তু মারা গেছে। আর কতদিন তোমাদের জ্বালাবে তার ঠিক নেই। দাদুর মনটা খুব খারাপ হয়ে গেল। কাতর কণ্ঠে বললেন, আমি পরিষ্কার করে দিচ্ছি বৌমা, বুঝতে পারিনি। বাইরে ফেলতে গিয়েছিলাম, ভেতরে পড়ে গিয়েছে। আপনি তো আপনার মেয়ের বাড়ি গিয়েও কিছুদিন থেকে আসতে পারেন বাবা। না মানে আপনার প্রতি দায়িত্ব কি শুধু আপনার ছেলের একারই? জমি তো ভাগ করে ঠিকই মেয়ের অংশ মেয়েকে বুঝিয়ে দিয়েছেন। দুদিন যান, দেখবেন দূর দূর করে তাড়িয়ে দেবে। বেশিরভাগ মানুষ তো বৃদ্ধকালে মেয়ের বাড়ি গিয়েই থাকে। আপনার জন্য কি আপনার মেয়ের বাড়িতে একবেলা ভাতও জোটে না? জিনাত বলল, ফুপি, ওনাকে খেতে দেওয়াই উচিত না। উনি কিন্তু ইচ্ছা করে সারাকে রোশন ভাইয়ের সাথে বিয়ে দিয়ে এনেছেন। উনি জানেন ফার্নিচার, গহনা, টাকা এসব দিবে বলেই তুমি রাজি হয়ে যাবা। ওনার প্ল্যানই ছিল তোমাকে টাইট দেওয়া। এই জন্য সারার মতো উচ্ছৃঙ্খল বেয়াদব ব্যাপারও একটা মেয়েকে নিয়ে এসেছে। আর তোরও ছেলে নিয়ে বাইরে থাকার মতো এত সাহস কিন্তু হতো না। মেন কালপ্রিট এই বুড়ো। আজকে আমার সাথে রোশন ভাইয়ের বিয়ে হলে কি তোমার কপালে এত দুঃখ হতো? বিয়ে হয়েছে তাতে কি? আমার ছেলে কি পচে গিয়েছে? তোরিকে বিদায় করেছে, সারাকেও বিদায় করে দুই ছেলের আবার বিয়ে দেবো। এক কাপ চা হাতে নিয়ে এগিয়ে এলাম। দাদুর হাতে চায়ের কাপ দিয়ে বললাম, দাদু আদা চা খেয়ে ফেলুন, দেখবেন একদম সুস্থ হয়ে গিয়েছেন। দাদু চায়ের কাপ হাতে নিয়ে বলল, তোর ফুফু শাশুড়িকে একটু ফোন করতো, আমি একটু বেড়াতে যাব। কোথাও যাওয়া হবে না আপনার দাদু, আপনি ছাড়া আমার ভালো লাগবে না। শোন, আসবো, তোর পরীক্ষা শেষ হোক, ততদিন একটু ঘুরে আসি। অনেকদিন মেয়েটাকে দেখি না, সেই তোর বিয়েতে এসেছিল, আর আসেনি। দাদু, আমারও মনে হচ্ছে আপনি কিছুদিন ফুপি বাড়ি গিয়ে থাকলে কিছু মানুষকে জব্দ করতে আমার সুবিধা হতো। এরই মাঝে ওশান বাইক নিয়ে বাইরে থেকে এসে বলল, আম্মা চা দাও। জিনাত বলল, ফুপি, আমারও চা খেতে মন চাচ্ছে। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, সারা সবাইকে চা দাও। দিচ্ছি বলে গ্রিল দিয়ে বাইরে থুতু ফেলতে গিয়েই সেটা পড়লো জিনাতের মুখে। জিনাত কেমন রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মুহূর্তের মাঝে চেঁচামেচি শুরু করে বলল, তুমি আমার মুখে থুতু ফেললে কেন? আমি ড্যাম কেয়ার ভাব নিয়ে বললাম, তুমি গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আছো কেন? আমি গ্রিল দিয়ে বাইরে ফেলতে গেছি, তোমার মুখে পড়েছে। আমি কি করব? আমি ইনোসেন্ট, আমার কোনো দোষ নেই। এক্ষুনি আমার মুখ থেকে থুতু পরিষ্কার করো, আজ কিন্তু বাড়াবাড়ি রকম কিছু একটা হয়ে যাবে। পারবো না। কি করবে তুমি? পারবে না মানে? মগের মুলক পেয়েছো? তুমি না তোমার ঘাড় পারবে। ততক্ষণে শুকিয়ে যাচ্ছে তোমার গালে। আমি আবার বলছি, পরিষ্কার করো। কেন পরিষ্কার করব? আমার পথের সামনে এসে তুমি দাঁড়িয়েছ। আমার পথে যে বাধা হয়ে দাঁড়ায় আমি তাকে ছাড় দিতে পারি না আপু। হোয়াট ইউ মিন? এই যে গ্রিল আর আমার মধ্যে ছিলে থুতু খেলে, তোমার মতো বেয়াদব আর ফালতু মেয়ে দুনিয়াতে নেই। বাড়িতে রোড জিনাত আপু, ফ্লোরে কাশি পড়াতে তো তোমার দারুণ ঘৃণা লাগলো। এখন মুখে থুতু লাগলো, কি করবে? মুখ কেটে ফেলবে? কেটে ফেলাই উচিত, কারণ অনেক ঘৃণা বলে কথা। তুমি ফ্লোরের সাথে আমার মুখের তুলনা করছো? নিজেই বুঝে নাও। এবার বলো, কবে মরবে আপু তুমি? তোমার চল্লিশে খাবো কবে? হোয়াট? এই মেন্টাল মেয়ে কী সব বলছে? তোমার থেকে কম বয়সে অনেকে মারা গিয়েছে, সেই হিসেবে দীর্ঘায়ু তোমার। এতদিন কিভাবে বেঁচে আছো? বিশেষ কোনো শক্তি পেয়েছো? দৈব পাওয়ার? তোমার থেকে কম বয়সে অনেকে মারা গিয়েছে, সেই হিসেবে দীর্ঘায়ু তোমার। এতদিন কিভাবে বেঁচে আছো? বিশেষ কোনো শক্তি পেয়েছো? দৈব পাওয়ার? কথাটা আমি টেনে টেনে বলে বাঁকা হাসলাম। আমি যে ওনাকে অপমান করতেই বলেছি, উনি সেটা বুঝতে পেরেছেন। আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, ফুপি, দেখলে এই মেয়েটা কেমন বেয়াদব, কিসব বলছে? এ তো ডিরেক্ট আমার মৃত্যু কামনা করছে। আমিও মনে মনে প্রস্তুত হয়ে আছি। কি বলুক, যোগ্য জবাব আমার রেডি আছে। কিছু বলুক, যোগ্য জবাব আমার রেডি আছে। শাশুড়ি আমাকে কিছু বলার আগেই বললাম, জিনাত আপু, আহা, তোমার ফুপিকে টানছো কেন এখানে? যা বলার আমাকে তুমিই বলো না। সারা, তোমার মাঝে ভদ্রতার লেশ মাত্র নেই। তুমি কি মানুষ না অন্য কিছু? একটা মানুষ হয়ে কিভাবে অন্য আরেকটা মানুষের মৃত্যু কামনা করতে পারো? কেন? আমি কি কোনো পীর অলিয়া উলিয়া যে আমার মুখের কথা ফলে যাবে তাই তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো? তুমি যে এতক্ষণ দাদুর আয়ুষ্কাল নিয়ে কথা বললে, তখন কি নিজেকে খুব ভালো একজন মানুষ বলে মনে হচ্ছিল তোমার? শোনাপো, আমি বেপরোয়া হতে পারি কিন্তু অমানুষ নই। তাছাড়া তোমার তো চরিত্রেরও ঠিক নেই। এখনও রোশন ভাইয়ার অপেক্ষায় আছো। অন্যের জামাই নিয়ে টানাটানি করে নিজেকে মানুষ বলে মনে করো? রোশনকে নিয়ে টানাটানি করতে আসলে আমি তোমাকেই টানাটানি করে ছিঁড়ে ফেলবো। উনি আমার মানে আমার। যতক্ষণ আমি জীবিত আছি উনি আমার, আমি মরে গেলেও উনি আমার। ইহকাল পরকাল সব কালেই উনি আমার। আমি অত ভালো নই বুঝলে, যে জীবনে কোনো ঝড় আসলে বলবো, ওগো আমি তো মরেই যাব, তুমি আরেকটা বিয়ে করে নিও, একা থেকো না। আমি স্রেফ বলে দেবো, যদি আমি মরার পরে বিয়ে করেন তাহলে আমার আত্মা এসে শান্তিতে সংসার করতে দেবে না। আমার কথা বোধ হয় একটু বেশিই সাংঘাতিক শোনালো। জিনাত আপু কেমন বড় বড় চোখে তাকালেন আমার দিকে। রাগী চোখে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল,
সারা মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, তুমি কিন্তু একটু না অনেক বেশি বলছো। ভেবো না আমি তোমাকে কিছু বলবো না। ছি, মানুষের মুখের ভাষা এমন হয়। আরে ইংলিশ আপ্পা, আবার ইংলিশ বলছেন? আপনার না উচিত ছিল রোশন নয় ওশানের পিছে লাগা, তাহলে এতদিনে কাজের কাজ হতো। রোশনের তো চরিত্রে কোনো সমস্যা নেই, নিজের এমন সুন্দরী গুণবতী ঝোঁকরুটে বউ রেখে অন্যের দিকে নজর দেবে না। ওশানের চরিত্রে অনেক সমস্যা আছে, তুমি একবার বললেই রাজি হয়ে যাবে। এতদিনে বিয়ে হয়ে ওশানের সন্তানের মা হয়ে যেতে পারতে, এত পরিশ্রম করা লাগতো না। কি কি বললে? তুমি ভাবলে কিভাবে আমি একটা ম্যারিড ছেলের সাথে? আমাকে এত সস্তা লাগে তোমার? এত ন্যারো মাইন্ডেড কেন তুমি? তাই নাকি বিবাহিত পুরুষের প্রতি এত ঘৃণা তোমার? ওশান বিবাহিত সমস্যা, আর রোশান উনি কি অবিবাহিত? শাশুড়ি এবার অতিরিক্ত রেগে গিয়ে বলেন, সারা তোমার মা বাবার কাছে আজ ফোন দেবো আমি। কি শিক্ষা দিয়েছেন তোমাকে? শ্বশুর বাড়ি এসে গুরুজনদের সাথে অশান্তি করতে কি তোমার মা বাবা শিখিয়ে দিয়েছেন? এখানে মা বাবা টানছেন কেন আম্মা? আপনি আমার গুরুজন, তাই বেশি কিছু বলবো না। আপনি এটা কিছুক্ষণ আগে বলছিলেন দাদুকে তার মেয়ের বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসতে, তো আপনার তো মেয়ে নেই, আপনি এমন দিন আসলে কার বাড়িতে গিয়ে থাকবেন? একটা বয়স্ক মানুষকে এমন অপমান করলেন কিভাবে? ওশান পাশ থেকে বিরক্ত হয়ে বলল, আম্মা চা কি পাওয়া যাবে, নাকি এসব নাটক দেখে যেতে হবে? কতদিন ঠিকভাবে চা নাস্তা পাওয়া যায় না এই বাড়িতে? তোরি যাওয়ার পরে একদিনও ঠিকভাবে খাওয়া হয়নি আমার। আর যাই হোক, তোরি আমার খাবার 3 বেলা গুছিয়ে রাখতো। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলেন, যাও ওশান আর জিনাতকে চা দাও। আপনার ছেলে অত্যাচার করে বউ তাড়াবে আর আমি তার চা বানিয়ে খাওয়াবো? যেখানে আমি আপনাদের রান্না করেই খাওয়াচ্ছি না, সেখানে চা খাওয়ার আশা করাটা একটা বিলাসিতা মাত্র। এরই মাঝে রোশন স্যার রুম থেকে বেরিয়ে এলেন। গায়ে গেঞ্জের হাতা ভরতে ভরতে এসে বললেন, চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।